পান বা কেউ। তো আমরা আজকে আমাদের মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউল ওয়ানের মানি অ্যান্ড মনিটারি সিস্টেম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রায় প্রতি বছর আমরা দেখেছি যে 20 থেকে 40 মার্কস প্রশ্ন এসে থাকে। ভালো মার্কস যদি পেতে চাই, প্লাস যদি কেউ পাশের কথা চিন্তা করে, তাহলে এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে হবে। তো এখন সবার প্রথমে হচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো টার্ম রয়েছে। তো তার মধ্যে আমাদের এই প্রতি বছর প্রায় কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি এখান থেকে আসে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের হচ্ছে আমাদের মেজার্স অফ মানি সাপ্লাই, ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি। এখান থেকে আমরা দেখে থাকি যে থিওরি এবং অঙ্ক আসে, প্রায় 15 থেকে 20 মার্কসের থিওরি এবং অঙ্ক আসে এখান থেকে। এখানে আমরা দেখছি যে তারপর সেন্ট্রাল ব্যাংক এন্ড কমার্শিয়াল ব্যাংকের মানি ক্রিয়েশনটা কিভাবে করে থাকে সেটা আসে অনেক সময়। তারপর অর্থের প্রকারভেদ গুলো কি, অর্থের কাজগুলো কি, এগুলো নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করে মোটামুটি। তো আমরা বিগত বছরের 96, 97 এবং 98 সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা জিনিস খেয়াল করছি, যে আমাদের টেক্সট বুক থেকে 50% প্রশ্ন আসে এবং বিগত বছরের প্রশ্ন থেকে আসে। এবং আইবিবির এই টেক্সট বইয়ের টপিকস যেগুলো, সেই টপিকস গুলো আমাদের পড়তে হবে। আর অনেক সময় তারা কিছু অ্যানালিটিক্যাল প্রশ্ন দেয়। তো সেক্ষেত্রে চ্যাপ্টারটা যাদের ভালো আইডিয়া থাকে, তারা সেই অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো ভালো পারে। আর একদমই যারা শর্টকাট সাজেশন পড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তোবা সে দুইটা প্রশ্নের দুইটা কমন পালো, একটা কমন পেলো না, তখন পরীক্ষার হলে তার জন্য একটু টাফ হয়ে যায়। তো আমাদের জানার জন্য প্রথম দিকে আমরা প্রতিটা চ্যাপ্টার ভালো করেই পড়বো, বিশেষ করে যে চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসে সেই চ্যাপ্টার গুলোর যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু বেশি এমফাসাইজ দিয়ে পড়লাম, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো তুলনামূলক কম গুরুত্ব দিয়ে পড়লেও চলবে। তা আসেন আমরা হচ্ছে হলো আহ, এটার যে প্রশ্নটা আমরা আলোচনা করব, প্রথমেই দেখতে পাচ্ছি যে ডিফাইন মানি। ডিফাইন মানি, হোয়াট আর দ্য বেসিক ফাংশনস অফ মানি। মানি বলতে কি বোঝায়, মানির বেসিক ফাংশন গুলো কি, বা অর্থ বা মুদ্রা কি, অর্থের কার্যাবলী আলোচনা করুন। এটা 98তম ব্যাংক প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। তো সেক্ষেত্রে আগের বছরের অনেকে প্রশ্ন বলে থাকে যে আগের বছরের প্রশ্ন পড়বো কিনা। তো আগের বছরের প্রশ্ন আপনাদের তুলনামূলক কম আসে, কিন্তু তারপরে অনেক সময় আবার দেখতেছি যে আসে। তো একবার একটু দেখে নেওয়া ভালো। আর এই মানির ফাংশন, অর্থের কার্যাবলীগুলো কি কি, এখান থেকে আবার একটা প্রশ্ন আসে যে আলাদাভাবে কার্যাবলীগুলোকে ব্যাখ্যা করে। তো আমরা একটু ওভারঅল জাস্ট একটু আলোচনা করে যাই। আমরা প্রথমে যদি বলি যে আমাদের এই মানি কি, অর্থ বা মুদ্রা কি, তাহলে আমরা নর্মালি জানি যে অর্থ বা মুদ্রা হচ্ছে হলো বিনিময়ের একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা পণ্য কেনা বেচা করে থাকি, সহজ কথা। আর বিভিন্ন দেশে মুদ্রার কিন্তু এক একটা এক এক রকম নাম। এরপর আমরা আসেন যে অর্থের কাজগুলো কি। প্রথমেই আমরা দেখতেছি যে আহ, বিনিময়ের মাধ্যম বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে অর্থ কাজ করে থাকে আর কি, পণ্য কেনা বেচার ক্ষেত্রে। তো এটা তো প্রথম পয়েন্ট, আমরা বুঝতেই পারছি, এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। 2 নম্বরে আমাদের অর্থের ফাংশনটা বলতেছে মূল্যের সংরক্ষক বা স্টোর অফ ভ্যালু। এই মূল্যের সংরক্ষক বা স্টোর অফ ভ্যালু হিসেবে অর্থ কিভাবে কাজ করে, অনেক সময় আমাদের কিন্তু এই প্রশ্নে সরাসরি বলে। তো তখন আমরা যদি বলি যে স্টোর অফ ভ্যালু, ভ্যালু বলতে কি, ভ্যালুটা স্টোর করে রাখা। তো মানিতে কি, ভ্যালুটা স্টোর থাকে বলেই আপনার কাছে কিন্তু যে টাকাটা আছে 1 মাস পরে এই টাকা দিয়ে কিন্তু আপনি ট্রানজাকশনের জন্য ব্যবহার করতে পারেন। তো এখানেই বলছে যে অর্থ মূল্যের সংরক্ষক হিসেবে কাজ করে এবং ক্রয় ক্ষমতার আকারে ভবিষ্যতের জন্য অর্থ ধরে রাখা সম্ভব। অর্থাৎ আমাদের এই যে টাকাটা আছে, এই টাকাটা দিয়ে আমরা কিন্তু পার্চেজিং পাওয়ারটা আমাদের থাকে। আমরা ভবিষ্যতে এই পার্চেজিং পাওয়ার আছে বলেই টাকা দিয়ে, এই টাকা দিয়ে আমরা আমাদের বাড়ি হোক, গাড়ি হোক, আমাদের যে বিভিন্ন ধরনের অভাব আছে সেগুলো কিন্তু মেটাতে পারি। তো এই যে একটা আমরা ছবি দেখছি এখানে, যে একজন টাকা রাখছে, এই টাকা দিয়ে সে বাড়ি মানে কেনার চিন্তা ভাবনা করছে। তো এইরকম ভাবে আরেকটা পয়েন্ট বলছে এখানে, হিসেবের একক বা মূল্যের পরিমাপক বা ইউনিট অফ অ্যাকাউন্ট হিসেবে অর্থ কিভাবে কাজ করে। অনেক সময় প্রশ্ন এরকম ভাবে থাকে, শুধু বলবে যে ইউনিট অফ অ্যাকাউন্ট বা হিসেবের একক হিসেবে মূল অর্থ কিভাবে কাজ করে। তো প্রত্যেকটা জিনিসের আমরা দেখেন যে একটা কিন্তু একক থাকে, একক না থাকলে কিন্তু আমরা জিনিস পরিমাপ করতে পারি না। যেমন আমরা যদি তরল পদার্থ পরিমাপ করতে যাই, তাহলে আমরা কিন্তু সেটার একক লিটার। তো এইরকম অর্থের একক, এই হিসাবের একক হিসেবে যে অর্থ কাজ করে, এর কারণেই কিন্তু আপনারা যেমন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে আয় ব্যয়গুলো নির্ধারণ করেন, বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা সম্পদের হিসাব, সেগুলো কিন্তু সব অর্থ দিয়ে, আমরা একটা অর্থ দিয়ে পরিমাপ করি। তাহলে এই আমরা বলতেই পারি যে অর্থ হিসাবের একক বা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে।
এটাই আমরা বলছি অর্থ দ্রব্যমূল্যের পরিমাপক বা হিসাবের একক হিসেবে কাজ করে। এই যে পণ্যের মূল্য, আয়, ব্যয় ইত্যাদি পরিমাপের জন্য সাধারণ পরিমাপক দরকার, যা অর্থ পূরণ করে। তো এই হিসাবের একক হিসেবে কাজ করে সেটা আমরা বুঝলাম। মূল্য স্থানান্তর বা ট্রান্সফার অফ ভ্যালু, এটার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে বিকাশ। আমরা অর্থের মূল্যটা কি করি যে ঢাকায় বসেই চিটাগং এ কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি বিকাশের মাধ্যমে। তো তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মূল্য স্থানান্তর করতেছি অর্থের মূল্য, যে অর্থের আকারে প্রদত্ত মূল্য অন্য জায়গায় স্থানান্তর করা যায়। যেমন ঢাকায় উপার্জনকারী ব্যক্তি চট্টগ্রামে তার পিতামাতার কাছে তা স্থানান্তর করতে পারে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই যে মোবাইলে, এইভাবে মূল্যটা স্থানান্তর হয়। আবুল খায়ের ভাই, বোঝা কি যাচ্ছে? আমি কি একটু দ্রুত বলছি জি নাকি জি না জি, ঠিক আছে? ইনশাল্লাহ। জি জি জি, আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভাইয়া, জি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন যে এই জায়গায় আমি বুঝি না, একটু বলবেন। তা আমার যদি স্পিড ফাস্ট থাকে তাহলে আপনি বলবেন যে স্লো যান, তাহলে ভালো হয় আর কি। তো ঠিক আছে। তারপর বলছি আমরা আন্তর্জাতিক লেনদেনের বিনিময়ের উপায় হিসেবে কাজ করে অর্থটা। আপনি দেখেন যে আমরা যদি এই অর্থ ছাড়া আমরা বহির্বিশ্বে আমদানি রপ্তানি কোনোভাবেই সম্ভব ছিল না, এবং ব্যাংকগুলো তো লেটার অফ ক্রেডিট হিসেবে সবচেয়ে এটা বড় একটা কাজ করেই। তাহলে আমরা বলতেই পারি যে আন্তর্জাতিক লেনদেনের বিনিময়ের উপায় হিসেবে কাজ করে। খুবই সিম্পল একটা বিষয়, তা বুঝতেই পারছেন। এখন দেখেন ওই একই প্রশ্ন, ওখানে কিন্তু অর্থের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করছে ওভারঅল। কিন্তু আপনার ছোট প্রশ্ন অনেক সময় বলতে পারে যে হোয়াই ইজ দ্য ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন অফ মানি ক্রুসিয়াল টু বি দ্য অপারেশন অফ অ্যান ইকোনমি। যে অর্থের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন কেন অর্থনীতির পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, যেটা কিনা আইবিবির টেক্সট বইয়ের 1 নাম্বার প্রশ্ন। তাহলে এই 1 নাম্বার প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু আইবিবি টেক্সট বুকে আছে। তাহলে এখন আপনি এখানে বলবেন যে অর্থের এই যে একক পরিমাপক হিসেবে এটার গুরুত্বগুলো কি, কয়েকটা পয়েন্ট জানলেই কিন্তু আপনি বানায় এটা লিখতে পারবেন। আপনি জাস্ট খালি পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। যেমন বলছে প্রথমেই, এনাবলস ইজি কম্পারিজন অফ প্রাইসেস, দামের তুলনা সহজ করে। এই যে ইউনিট দিয়ে আপনি পরিমাপ করতে পারেন বলেই আপনি 1 কেজি আপেলের সাথে আরেক কেজি আমের দাম কিন্তু তুলনা করতে পারেন, যে কোনটার দাম কোনটার বেশি। বা আপনি 2 কেজি কি বলে যে আমের সঙ্গে 1 কেজি আমের কিন্তু তুলনা করতে পারেন। এই ইউনিট যদি না থাকতো তাহলে আপনি দামের তুলনাটা করতে পারতেন না। আমরা এই যে বিভিন্ন দ্রব্যের একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো এরপরে আমরা যাই, দেখি যে আমাদের বলছে যে এলিমিনেটস এক্সচেঞ্জ প্রবলেম, বিনিময়ের সমস্যা দূর করে। আপনারা জানেন যে আজ থেকে 600-700 বছর আগে, যখন আদিম যুগে কমোডিটির যুগ ছিল, দ্রব্য বিনিময়ের যুগ ছিল, টাকা আবিষ্কার করার সুযোগ ছিল না, তখন কিন্তু কি হতো যে কেউ তার চালের বিনিময়ে যার কাছে মাছ আছে সে মাছ দিচ্ছে, দিয়ে সে চাউল নিচ্ছে, ধান নিচ্ছে। তো এটা কিন্তু সমস্যা ছিল, কে কতখানি পরিমাণ দিবে, সে কতটুকু মাছ দিবে কতটুকু চাউল দিবে, একটা প্রবলেম ছিল। তো এই অর্থটা কিন্তু আমাদের বিনিময়ের সমস্যা দূর করছে আর কি। তো এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখন, আগে এই যে এক একজন এক এক রকম তাদের পণ্যটা ট্রান্সফার করতো আর কি কমোডিটির মাধ্যমে। তো আমাদের বলছে যে সাপোর্ট রেকর্ড কিপিংস এন্ড অ্যাকাউন্টস, হিসাব নিকাশে রাখতে সহায়তা করে। এই অর্থ আছে বলেই, ইউনিট আছে বলেই আপনি আপনার ব্যবসার আয় ব্যয়গুলো নির্ধারণ করতে পারছেন। সিম্পল কথা, এটা নিয়ে কিছু আর বলার নেই। এরপর আমরা বলতেছি যে ফ্যাসিলিটেড ইফিসিয়েন্ট ট্রানজাকশন, আমরা দৈনন্দিন যে লেনদেনগুলো করি এই লেনদেনগুলো কিন্তু সহজ হয়েছে এই অর্থের ইউনিট অফ অ্যাকাউন্ট থাকার কারণে। তারপর অ্যানাবলস ডেট অ্যান্ড বরোয়িং, ঋণ এবং ধার গ্রহণকে সহজ করে। আপনাদের কাজই হচ্ছে যে এই যে ঋণ দেওয়া এবং আমানত নেওয়া। তো তাহলে এই ঋণটা আপনি অর্থের ইউনিট আছে বলেই কিন্তু আপনি তাকে কি পরিমাণ, আজ থেকে 500 বছর যখন অর্থ ছিল না তখন কিন্তু আপনি নির্ধারণ করতে পারতেন না, বাট আপনি এখন নির্ধারণ করতে পারছেন যে তোমাকে 50,000 টাকা দিলাম, এবং এই 50,000 টাকার বিপরীতে তুমি সুদ আসলে আমাকে 60,000 টাকা দিলাম। তাহলে এই যে অর্থের কারণে আপনি কিন্তু এটা পরিমাপ করতে পারছেন আপনার ঋণ। তাহলে আমরা কি এই 2 নম্বর ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন বুঝতে পারছি? তো কোনো সমস্যা আছে? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি 3 নম্বরে চলে যাই। প্রশ্নটা বুঝতে পারলে আমাদের কিন্তু অর্ধেক হয়ে যায়, যে উম, অর্থ বিলম্বিত অর্থ প্রদানের মান হিসেবে কিভাবে কাজ করে, বা হাউ মানি ফাংশনস অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস। তো ডেফার্ড পেমেন্ট মানে তো আপনি জানেনই যে এই যে পেমেন্টটা আমরা আজকে না দিয়ে পরে পেমেন্ট করি। তাহলে পরে পেমেন্ট করার ক্ষেত্রে অর্থটা কিভাবে কাজ করে, আমরা কয়েকটা পয়েন্ট জাস্ট পড়বো তাহলেই হয়ে যাবে। প্রথম পয়েন্টটা আমরা লিখতে পারি যে এই ডেফার্ড পেমেন্ট হিসেবে কাজ করে স্টেবল ইউনিট অফ অ্যাকাউন্ট, স্থিতিশীল একক। অর্থাৎ অর্থের যে মানটা আমরা ধরে নেই যে আজকে যে $1 সমান 110 টাকা বা 120 টাকা পাচ্ছি, বা অর্থের 100 টাকা দিয়ে আমি যে জিনিসটা পাচ্ছি, এটা ধরে নিই কিন্তু 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে এটা খুব বেশি চেঞ্জ হবে না, এটা ধরে নেওয়া হয়।
এবং এই কারণে আপনি কাউকে যখন ঋণ দিচ্ছেন বা আমরা কারো কাছ থেকে ধারে ক্রয় করছি 100 টাকা দিয়ে, তখন কিন্তু আমরা বলে নিই যে ঠিক আছে আপনি 1 মাস পরে 100 টাকায় দিবেন, কারণ খুব বেশি যেহেতু এটা মানে চেঞ্জ হবে না, ধরে নেওয়া হয় এটা। 2 নম্বর বলছে এলিমিনেটস বাটার ইস্যু, বিনিময়ের সমস্যা দূর করে। ওই একই কথা, বিনিময় মানে কমোডিটির যুগ, এটা নিয়ে আর আমি তো অলরেডি আলোচনা করলাম। ফ্যাসিলিটেটস বরোয়িং বুঝলাম এন্ড ভাইয়া। লেন্ডিং। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, ফ্যাসিলিটেটস বরোয়িং এন্ড লেন্ডিং, এই যে ঋণ এবং ধার গ্রহণকে সহজ করে। আমাদের কিন্তু এই ডেফার্ড পেমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু ঋণের কনসেপ্টটা আসছে। কারণ আপনি চিন্তা করেন, আপনি যখন ঋণ দেন, আপনি ধরেই নেন সে কিন্তু 1 বছর পরে পরিশোধ করবে। তাহলে এই যে আজকের টাকাটা সে পরবর্তীতে পরিশোধ করছে, তাহলে এটা কি ডেফার্ড পেমেন্ট হিসেবে কাজ করছে না? এবং ডেফার্ড পেমেন্টের কারণেই তো ঋণ দেওয়া নেওয়া সহজ হয়েছে। आपका पास আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে আমাদের বলছে যে ক্লিয়ার কমিউনিকেশন অফ ডেট, ঋণের স্পষ্ট যোগাযোগ। এর মাধ্যমে আমরা সে কতটুকু লোন নিচ্ছে, লোনের পরিমাণ নির্ধারণ, এগুলো কিন্তু নির্ধারিত হচ্ছে। তো এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেফার্ড পেমেন্টস। এটা নিয়ে মনে হয় না মঞ্জু ভাই বা আর কোনো সমস্যা আছে খায়ের ভাই, মনে হচ্ছে না না? না, ইনশাল্লাহ আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা, সমস্যা নেই, বুঝতেছি। ওকে। তারপর আমরা আমাদের 4 নম্বর প্রশ্ন, যেটা এই যে আমি বললাম, আপনাদের বললাম না যে এই টেক্সট বইয়ের প্রশ্ন অনেক সময় হবেও দেয়। যেমন এই যে আইবিবির 3 নম্বর প্রশ্নটা টেক্সট বইয়ের, এক্সপ্লেন হাউ মানি ফাংশনস অ্যাজ এ স্টোর অফ ভ্যালু, মানে মানির স্টোর অফ ভ্যালু ফাংশন হিসেবে কিভাবে কাজ করে। টেক্সট বইয়ে এটা 3 নম্বর প্রশ্ন ছিল। এটাই আপনাদের 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে সরাসরি ওইভাবে বলেনি, কিন্তু ওটার অ্যান্সারই হবে, একটু ঘুরিয়ে বলছে যে ডাজ দ্য মানি অ্যালাউ পিপল টু ট্রান্সফার পার্চেজিং পাওয়ার ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার। এক্সপ্লেন বলতেছে যে মানি কি অ্যালাউ করে যে পার্চেজিং পাওয়ারটা বর্তমান থেকে ভবিষ্যতে? এটা তো অবশ্যই ভাই আপনি জানেন, কারণ আপনার অর্থের মধ্যে মূল্য আছে বলেই আপনি কিন্তু পার্চেজিং পাওয়ার আছে বলেই কিন্তু এই টাকা দিয়ে আপনি ভবিষ্যতে কিন্তু আপনি অর্থ কিনতে পারছেন। এটা খাওয়াছি। মঞ্জু ভাই, আপনার একটু অডিওটা একটু করে রাখবেন, জি তো জি। সুবিধা হবে। হ্যাঁ, যখন আমরা প্রশ্ন করব তখন আমরা আনমিউট করে করবো আর কি। আচ্ছা, তো এখানে বলছে যে অর্থ কি মানুষের ক্রয় ক্ষমতা বর্তমান হতে ভবিষ্যতে স্থানান্তর করতে পারে, আলোচনা করো। তাহলে এই মূল্যের সংরক্ষক হিসেবে অর্থ যেভাবে কাজ করে, ওটার প্রশ্নের অ্যান্সার লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা টেক্সট বইয়ের আপনাদের বললাম যে এই প্রশ্নগুলোর মানে অর্থের আলাদা আলাদা ভাবে যে ফাংশন, সেই ফাংশনগুলো কিন্তু আসতে পারে। তো এবার 99তম ব্যাংকিং ডিপ্লোমার জন্য এটা গুরুত্বপূর্ণ, মানে যেহেতু এবার আহ, পুরো আসছে, তা দেখি আমরা একটু কিভাবে কাজ করে। প্রথমেই বলছে যে প্রিজার্ভস বাইং পাওয়ার, ক্রয় ক্ষমতা ধরে রাখে। টাকার মধ্যে কিন্তু পার্চেজিং পাওয়ার আছে বলেই এই টাকা আপনার কাছে যদি থাকে, আপনি টাকা যদি ডিপোজিট করে রাখেন, এই টাকা দিয়ে কিন্তু আপনি বাড়ি গাড়ি অনেক কিছু কিনতে পারেন। এই যেখানে আমরা ছবি দেখতেছি, একটা গাড়ি কিনতে পারি, এই টাকা দিয়ে আমরা বাড়ি কিনতে পারি। তাই এটা তাহলে কি প্রিজার্ভস বাইং পাওয়ার রাখতেছে, ক্রয় ক্ষমতা ধরে রাখছে। 2 নম্বরটা বলতেছে যে পোস্টপন্স স্পেন্ডিং, ব্যয় স্থগিত করে। ব্যয় স্থগিত করে বলতে আপনি জানেন যে টাকার একটা মূল্য আছে বলেই কিন্তু আপনি টাকাটা সেভিংস করতেছেন, ইমিডিয়েটলি স্পেন্ড করছেন না। কিন্তু আপনি যদি মূল্য না থাকতো, তাহলে কিন্তু আপনি স্পেন্ড করেই ফেলতেন। কিন্তু আপনি জানেন যে আমি এই টাকাটা যদি ধরে রাখি, তাহলে পরবর্তীতে এই টাকা দিয়ে আমার যে বিপদ আপদ আছে, সেই বিপদ আপদে আমি মুক্তি পেতে পারি আর কি। 3 নম্বর পয়েন্ট আমাদের বলছে যে ফ্যাসিলিটেটস ইনভেস্টমেন্ট, বিনিয়োগকে সহজ করে। আপনার কাছে টাকা থাকলে আপনি জানেন যে এই টাকা দিয়ে আপনি পরবর্তীতে শেয়ার হোক, বন্ড হোক, রিয়েল এস্টেটে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই যে আমরা একটা ছবি দেখেছি যে বন্ডে, রিয়েল এস্টেটে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি, স্টকে করতে পারি, বাড়িতে ইনভেস্টমেন্ট করতে পারি। এরপর আমরা মোর এফিসিয়েন্ট দেন বার্টার, অর্থাৎ টাকার মধ্যে একটা মূল্য আছে বলেই আমরা বলতেছি যে আগে যেমন বিনিময়ের যুগ ছিল, যে মানুষ এক পণ্য দিয়ে আরেক পণ্য চেঞ্জ করতো, সেটার চেয়ে আমরা বলতেছি দক্ষ মানুষ। আগে আমি যদি চিন্তা করেন, আপনার কাছে 1 কেজি মাংস আছে, তো মাংস আপনার ফ্রিজ নাই, আপনি যে মাংস বা যে কোনো পচনশীল দ্রব্য আপনি কিন্তু 1 মাস 2 মাস সেটা রাখতে পারবেন না। বাট আপনি অর্থ কিন্তু টেকসই, পচনশীল না, আপনি 3 মাস 4 মাস রাখতে পারবেন। তাহলে আপনি বলতেই পারছেন যে এটা বিনিময়ের যুগের চেয়ে এটা অবশ্যই দক্ষ। তো এগুলোই ছিল হলো আপনার স্টোর অফ ভ্যালু বা পার্চেসিং পাওয়ারটা ফিউচারে আছে কিনা, যদি পয়েন্ট বলে তাহলে এটাই বলবে।
তারপর আমরা 5 নম্বর প্রশ্নটা দেখছি আইবিবির 3-এর বি, যে ইজ মানি দ্য অনলি স্টোর অফ ভ্যালু, অর্থই কি একমাত্র মূল্যের সংরক্ষক। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, আপনারা এটা আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি এটা আর এখন আলোচনা করে আর করতে চাচ্ছি না, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নে গিয়ে আলোচনা করি। কি বলেন খায়ের ভাই, কোনো সমস্যা আছে? যেহেতু না না, অলরেডি সমস্যা নাই। কিছু কিছু প্রশ্ন যে আমি আপনার skip এটা, করব, আপনারা জি জি, যেগুলো ওই ভিডিও এটা দেখে কি করছি? দেখে নিতে পারবেন, নাহলে আমরা আবার শেষ করতে পারবো না। আর যে প্রশ্নগুলো জি, খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি না বেশি না, ঠিক শেষ আছে, দিব। আপনি চালিয়ে যান। আচ্ছা আচ্ছা, 6 নম্বর প্রশ্নটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। এই 6 নম্বর জি প্রশ্নটাও আমি আমার কি বলে ইউটিউবের ওই প্লে লিস্টে অনেক সুন্দর করে আলোচনা করে দিয়েছি, তারপর আপনারা একবার একটু দেখে নিয়েন 6 নম্বর প্রশ্নটা। এখানে আমরা এখন আর আলোচনা করে এটা সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, এটা আসেন এবার, যে আইবিবি টেক্সট বইয়ের 5 নম্বর প্রশ্ন, যে হোয়াট ইফেক্ট ডাজ ইনফ্লেশন হ্যাভ অন দ্য ইউজ অফ মানি। আমরা জানি যে ইনফ্লেশন টার্মটার সাথে আমরা সবাই উম, উম, পরিচিত। এই ইনফ্লেমেশনটা আপনার কোন ইফেক্ট ফেলে নাকি মানির উপর অ্যাজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট। এই যে মানির যে বিভিন্ন ফাংশন রয়েছে, এই ফাংশন গুলোর উপর ইনফ্লেশনের ইফেক্ট গুলো কি কি, সেটা আমাদের আলোচনা করতে বলছে। যেমন মিডিয়াম অফ এক্সচেঞ্জ, স্ট্যান্ডার্ড ফর ডেফার্ড পেমেন্ট অ্যান্ড স্টোর অফ ভ্যালু। তো আমরা প্রথমেই দেখি যে ইনফ্লেশন ইউনিট অফ অ্যাকাউন্টের উপর কিন্তু প্রভাব ফেলে। আমরা যদি চিন্তা করি যে আজ থেকে 10 বছর আগে আমার আম, 1 কেজি গরু মাংসের দাম কিন্তু ছিল, সাপোজ আমি বলতে পারি 200 টাকা কেজি বা 300 টাকা কেজি, সেটা হয়ে গেছে এখন আমরা বলতেছি যে 800-900 টাকা কেজি। তাহলে এই যে ইনফ্লেশনটা কি ইউনিট অফ অ্যাকাউন্টের উপর একটা প্রভাব ফেলে। আপনি যদি ইনফ্লেমেশনটাকে বিবেচনা না করেন, তাহলে কিন্তু আপনার এই যে আজ থেকে 10 বছর আগে আপনি কোনো পণ্য কিনছেন, আপনি এখন বলতেছেন যে আগে কিনছি 200 টাকায়, অনেক সস্তা দামে কিনছি, তাহলে কিন্তু তুলনা করা টাফ হয়ে যাবে, আপনাকে ইনফ্লেশনটা কিন্তু বিবেচনা করতে হবে। এটাই বলছে যে ইউনিট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে যে মুদ্রাস্ফীতি সময়ের সাথে মূল্যের তুলনা করা কঠিন করে তোলে, কারণ হিসাবের একক ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে, কারণ পার্চেজিং পাওয়ারটা আগের চেয়ে আপনার কমে যায়। তো একটা আমরা উদাহরণ দিয়েছি যে 10 বছর আগের 1 টাকা দামের একটা চকলেট বা আজ মুদ্রাস্ফীতির কারণে 2 টাকা হতে পারে। এই মুদ্রাস্ফীতি বিবেচনা না করে আমরা যদি সরাসরি এটা তুলনা করি, তখন কিন্তু আমাদের টাফ হয়ে যাবে। আমাদের বিনিময়ের মাধ্যমে কি ইনফ্লেশন কোনো কাজ করে? আপনি চিন্তা করেন তো খায়ের ভাই, যে ইনফ্লেশন বাড়ুক না কমুক, বিনিময়ের মাধ্যম হিসেবে তো অর্থ ছাড়া আপনি কি আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন বলেন? সবচেয়ে সর্বজনীন গ্রহণযোগ্য তো বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থই, তাই তো? তো তাহলে জি জি, আপনার কি মনে হচ্ছে ইনফ্লেশন কি ইফেক্ট ফেলে কোনো বিনিময়ের মাধ্যম হিসেবে? আচ্ছা, এটা কিন্তু কোনো ইফেক্ট পড়ে না। আপনার ইনফ্লেশন থাকুক না থাকুক, আমরা জানি যে ওয়ার্ল্ডে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ সবসময় গ্রহণযোগ্য। তো এটাই আমরা লিখছি যে সব যোগ্য। বিনিময়ের মাধ্যমকে কোনো প্রভাব করে না এটা। আচ্ছা, আমরা এবার দেখি যে ইনফ্লেশন স্ট্যান্ডার্ড ফর ডেফার্ড পেমেন্টে কোনো প্রভাব ফেলে কিনা। হ্যাঁ, ডেফার্ড পেমেন্টে প্রভাব ফেলে, কারণ দেখা যাচ্ছে যে 2 বছর পরে যদি ইনফ্লেশন খুব বেশি বেড়ে যায়, তাহলে আমি যেটা দিয়েছি তার তুলনায় কিন্তু আমার তুলনামূলক কম পাবো, তাই না? আপনারা ব্যাংকার এটা জি জি, অলরেডি কিন্তু আমার চেয়ে আপনারা ভালো হ্যাঁ জানেন। আর কোনো কিছু জায়গায় যদি আমার মানে আপনারা একটু যদি আপনাদের নলেজটা শেয়ার করতে চান, শেয়ার কিন্তু করবেন, কারণ আপনার মাধ্যমেও আমার কিন্তু নলেজ সমৃদ্ধি হতে পারে আর কি। এবং অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে আমার যে আপনারা অনেক দিন ধরে ক্যারিয়ারে আছেন, আহ, অনেক কিছু জানেন আর কি বেশি। আচ্ছা, তো এই আসেন এই স্ট্যান্ডার্ড ফর ডেফার্ড পেমেন্ট এটাই বলছে যে মুদ্রাস্ফীতি বিলম্বিত অর্থ প্রদানের জন্য একটা সমস্যা হতে পারে, কারণ ভবিষ্যতে ফেরত পাওয়া অর্থের ক্রয় ক্ষমতা ঋণ প্রদানের সময়ের তুলনায় কম হবে, এটাই বলছে। তারপর আমরা দেখি যে ইফেক্ট অফ ইনফ্লেশন স্টোর অফ ভ্যালুর ক্ষেত্রে কোনো ফেলে কিনা, যে মুদ্রাস্ফীতির সময়ের সাথে সাথে অর্থের মূল্যকে উল্লেখযোগ্য কমাতে পারে। আমরা উদাহরণ দেখি যে আপনি আজ যে 1,000 টাকা সঞ্চয় করেন, তা 10 বছর পরে মুদ্রাস্ফীতির কারণে আপনি কম মূল্যে আইটেম কিনতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যে টাকাটা রয়েছে, এই টাকাটা আপনি যদি ভ্যালু মানে রেখে দেন, তাহলে এই টাকা দিয়ে কিন্তু আপনি জাস্ট 2 বছর পরে কিন্তু ওই অ্যামাউন্টটা কিনতে পারবেন না। তাহলে স্টোর অফ ভ্যালুর উপর ইনফ্লেশন একটা বড় প্রভাব ফেলতেছে কিন্তু। 1 কেজি আপেল আপনি যদি আজকে 300 টাকা দিয়ে কেনেন, 2 বছর পরে কিন্তু আর 1 কেজি আপেল আপনি 300 টাকা দিয়ে কিনতে পাচ্ছেন না। তাহলে এই যে স্টোর অফ ভ্যালুর উপর একটা প্রভাব ফেলতেছে। এটাই ছিল ইনফ্লেশনের বিভিন্ন কিছুর উপর প্রভাব। আমার মনে হয় বুঝতে পারছেন। আমরা আমাদের
নেক্সট টপিকটা অর্থের প্রকারভেদ আলোচনা করুন, হোয়াট আর দা ডিফারেন্ট কাইন্ডস অফ মানি। খুবই সহজ টপিক, আমি খালি জাস্ট একটু একটু করে বলে যাই, এগুলো আপনারা জানেনই। আমরা অর্থের প্রকারভেদটাকে দৈহিক আকৃতি অনুযায়ী মানে ফিজিক্যাল শেপ অনুসারে তিন ভাগে ভাগ করছি। প্রথমটা বলছি ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা মানে পয়সাগুলো যেগুলো। আর দ্বিতীয়টা বলছে কাগজী মুদ্রা বা নোট, যেগুলো উন্নত মানের কাগজ বা টাকা দিয়ে যেই ইয়াগুলো ছাপানো হয় সেগুলি হচ্ছে কাগজী মুদ্রা বা নোট। এখানে কাগজী মুদ্রা বা নোটের উদাহরণ বলে দিবেন যে এই মুদ্রা হচ্ছে কাগজী মুদ্রা বা নোট। আর ব্যাংক মুদ্রা আপনারা তো নিজেরাই জানেন যে আমরা আমানতের বিপরীতে যে চেকগুলো ইস্যু করি সেটাই হচ্ছিল আমাদের ব্যাংক মুদ্রা। কারণ এটার মাধ্যমে আমরা কিন্তু এই চেকের মাধ্যমে অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। তাহলে এটাই হচ্ছিল ব্যাংক মুদ্রা। তো এটাই আমরা এগুলো বলছি, এগুলোই আপনারা একটু দেখে নেবেন। এটা এতই বিস্তারিত ব্যাখ্যার কিছু নাই। স্লাইড গুলো আমি দিয়ে দিব, স্লাইড গুলো একটু একবার রিডিং পড়ে নিলে দেখে বুঝতে পারবেন। আর আসে না যে আইনের দৃষ্টিতে আবার মুদ্রাকে আমরা ভাগ করছি, একটা হলো প্রেসক্রাইব কারেন্সি। প্রেসক্রাইব কারেন্সি বলতে বোঝাচ্ছে যে মানে সরকারের আইনের বিধিবিধানের বিপরীতে প্রচলিত মুদ্রা। এটা আমরা বলতে পারি যে 1 টাকা থেকে আমাদের দেশে যত মুদ্রাগুলো রয়েছে যেগুলো মানে আইন দিয়ে সরকারি বিধিবিধানের আইনে প্রচলন, সেটাই হচ্ছে হলো আমাদের প্রেসক্রাইব কারেন্সি। আর আমরা এরপর দেখতেছি যে প্রেসক্রাইব কারেন্সি আবার দুই ধরনের। একটা হলো ইনফিনিট কারেন্সি বা অসীম বিহিত মুদ্রা। তো অসীম মানে আমরা কি যে কোনো পরিমাণ লেনদেনের জন্য ব্যবহার করতে পারি, যেটার কোনো সীমা নাই। আর লিমিটেড কারেন্সি মানে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন। এই ছিল আমাদের আর আরেকটা বলতে পারি আমরা ঐচ্ছিক মুদ্রা, অপশনাল কারেন্সি, যেটার কোনো আইনি বৈধতা নেই কিন্তু লেনদেনের মাধ্যম হিসেবে আমরা অনেক গ্রহণযোগ্য। আমরা উদাহরণ বলতে পারি চেক, ব্যাংকের ড্রাফট, এগুলো কিন্তু আমরা ঐচ্ছিক মুদ্রাতে দিতে পারি। তো আপনারা জাস্ট একবার রিডিং করে রাখলেই হবে। এই যে এইটা আসেন 9 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন অলরেডি এটা 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনে এসেছিল। আমি বললাম যে অনেক সময় কিন্তু আগের বছরের ইমিডিয়েট প্রশ্নও এসে থাকে, দেখেন 97তমতেও আসছে, 98তমতেও সেম প্রশ্নটা আসছে। এবং এটা কিন্তু আইবিবি টেক্সট বইয়ের 9 নম্বর প্রশ্ন, টেক্সট বইয়ের হবু একটা প্রশ্ন দিয়েছে। যে এই প্রশ্নটা কিভাবে হতে পারে যে মানুষ এই টাকার কেন নিতে চায়, বা হোয়াট আর দ্য প্রাইমারি মোটিভস অফ ডিমান্ড ফর মানি, মানুষ টাকা কেন রাখতে চায়। অথবা প্রশ্নটা এরকম ভাবে আসছিল যে কেইনস মানি ডিমান্ড ফাংশন, যে কেইনসের মানির ডিমান্ড ফাংশন গুলো ব্যাখ্যা করুন। তো এই একই প্রশ্ন থেকে আপনার আরো দুইটা প্রশ্ন আবার করা যায় আর কি, যেটা ওই 97 পরের বারেও আসছে। তো চলেন আমরা একটু আলোচনা করি, খুবই সহজ, মানে শুনলে আপনারা একবার শুনলে পয়েন্টগুলো মুখস্থ রাখলে এমনিতেই পারবে। আচ্ছা, মানুষ প্রথমত টাকা রাখতে চায় তিনটা কারণে। একটা হচ্ছে হলো আমরা বলতেছি লেনদেন জনিত চাহিদা বা ট্রানজাকশন মোটিভ। কারণ আপনি জানেন যে আপনার দৈনন্দিন জীবনের যাপনের যে অভাবগুলো রয়েছে, আপনি বাজারে গেলে আপনার যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো কিন্তু এই টাকা ছাড়া আপনি আপনার মেটাতে পারবেন না। তো এই কারণে মানুষ টাকা রাখতে চায়। 2 নম্বর বলতেছে যে সতর্কতামূলক উদ্দেশ্য বা প্রিকশনারি মোটিভ। মানুষ চিন্তা করে যে আমার যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, বা আমি যে কোনো মুহূর্তে বড় একটা অসুখে নিমজ্জিত হতে পারি, তাহলে অসুখে আক্রান্ত হলে তখন হসপিটালে আমার অনেক টাকা পয়সা চলে যাবে। তো এই যে সতর্কতার কথা চিন্তা করে প্রিকশনারি মোটিভ, আপনি টাকাটা কিন্তু রাখতে চান। 3 নম্বর বলতেছে যে স্পিকুলেটিভ মোটিভ বা সুযোগমূলক চাহিদা। যখন আপনার আপনি কিন্তু প্রথমে টাকা সবার প্রথমে চিন্তা করেন যে আপনার ডেইলি নেসেসিটিস এর কথা, যে আমার বেঁচে থাকার জন্য এই খাবার এই দরকার, তাহলে প্রথমটা হচ্ছে ওই লেনদেন জনিত চাহিদা। তারপর আপনার টাকা থাকলে আপনি কিন্তু কিছু টাকা সেভ করবেন, যে আপনার যেন আহ, বড় কোনো অসুখ হইলে আপনি সেটা ওই টাকা দিয়ে মিটাতে পারেন। একটা গরিব মানুষ কিন্তু তার লেনদেন জনিত চাহিদার পর সে চাইলে আর প্রিকশনারি মোটিভে রাখতে পারবে না, কারণ তার দিন আনে দিন খাইতেই চলে যায়। কিন্তু যার মিডিল ক্লাস অবস্থা সে লেনদেন জনিত চাহিদার পর সে কিন্তু প্রিকশনারি মোটিভের জন্য টাকা রাখতে চাইবে। আচ্ছা, যার আরেকটু টাকা আছে সে কি করবে, তখন সুযোগমূলক চাহিদা বা স্পিকুলেটিভ মোটিভ, বা আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট মোটিভ, তখন সে কি চিন্তা করতে পারে, কি করতে পারে খায়ের ভাই বলেন দেখি তাহলে। সে একটু হ্যাঁ, ইনভেস্টমেন্ট, হ্যাঁ। ভবিষ্যতে সে যদি যদি আপনার তার কাছে টাকা থাকে, ব্যাংকে যদি আপনার সুদের হার বেশি থাকে, তখন দেখা যাবে যে সে ওইখানে বিনিয়োগটা করতেছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, তার মানে সে কি তার টাকা থাকলে সে ব্যাংকে অথবা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবে। ব্যাংকে রিয়েল এস্টেট, বন্ড, বিভিন্ন ভাবে সে তার টাকাটা বিনিয়োগ করতে পারে।
আচ্ছা, এই তো আমার মনে হয় আপনারা এভাবে যদি ক্লাসগুলো করেন এবং একটু দেখেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। তো এখন আমরা এই লেনদেন জনিত চাহিদা নিয়ে আমি এগুলো লিখছি, এগুলো আর আমি আবার বলার কিছুই নাই। আপনারা এই যে যেমন টাকা থাকলে আমরা এই টাকা দিয়ে স্বপ্নতে গিয়ে আমরা দুধ, ডিম, কলা সবকিছু কিন্তু কিনতে পারছি। এটা আপনারা একটু রিডিং পড়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন। আহ, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সতর্কতামূলক উদ্দেশ্য। ওই সতর্কতামূলক উদ্দেশ্য একই কথা বলছে। এই যে এখানে আমরা হসপিটালে থাকলে আমাদের টাকা দরকার, এটাই দেখছি, দেখাইছি আমরা। আর এই যে স্পেকুলেটিভ মোটিভে আমরা যদি টাকা থাকে তাহলে আমরা এটাকে ইনভেস্টমেন্টে করতে পারি। এই যে আমাদের যদি সুদের হার বেশি থাকে, যেটা খায়ের ভাই বললো, আমাদের এই যে ডিপোজিট স্কিম, এই ডিপোজিট স্কিমে আমরা টাকাটা রাখতে পারবো আর কি। আচ্ছা, আসেন এখন আমাদের আহ, আর যদি দেখা যাচ্ছে যে আমাদের সুদের হার কম থাকে, তখন আমরা কোথায় ইনভেস্টমেন্ট করতে চাই? তখন আমরা শেয়ার, বন্ড বা রিয়েল এস্টেটে করতে পারি, তাই তো? জি, আচ্ছা, জি। এখন এখানে বলছে যে 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। দেখেন ওই ওই একই প্রশ্ন আপনি যদি একটু জানেন তাহলেই কিন্তু আপনি এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবেন। যে বলছে যে হুইচ সর্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ইনফ্লুয়েন্সড বাই ইনকাম, কোন ধরনের অর্থের চাহিদা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়? হানান ভাই, আপনি কি বলবেন যে কোন ধরনের অর্থের চাহিদা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়? যদি একটু আগে থেকেই ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আইডিয়া থাকার কথা, আমি একটু শুনতে চাচ্ছি আপনার জানা আছে কিনা। হানান ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বা মঞ্জু ভাই বলতে পারেন কিন্তু। আচ্ছা, খায়ের। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু কি বলবেন আমাকে যে কোন ধরনের অর্থের চাহিদা একটা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হতে পারে? কোন কোন আইডিয়া? ধরনের চাহিদা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত? হুম। না, এই যে আমরা, জানা নাই। আচ্ছা, তিনটা চাহিদা পড়লাম ভাই আমরা। হ্যাঁ, বলেন খায়ের ভাই, বলতে চাচ্ছেন? জি, জি। লেনদেন জনিত চাহিদা হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ আমার। খায়ের ভাই। হ্যাঁ, খুব ভালো লাগলো, আপনি মনে হয় একটু এগুলো করছেন। তো আমরা দেখেন, এটা খুবই সহজ। মঞ্জু ভাই একটু শুনে নিলেই পারবেন। আপনার বলছে যে কোন ধরনের অর্থের চাহিদা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ আপনার আয় যদি বাড়ে তখন, এটা সোজা কথায় আপনি বলবেন যে লেনদেন জনিত চাহিদা বা ট্রানজাকশন মোটিভ হচ্ছে হলো ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়। কারণ হচ্ছে যে আপনার যত টাকা বাড়বে তখন কিন্তু আপনি লেনদেন জনিত চাহিদার জন্য তত বেশি খরচ করবেন। সিম্পল, আপনি বাজারে গিয়ে যদি আপনার টাকা কম থাকে হ্যাঁ, আপনি কিন্তু পোল্ট্রি মুরগি কিনবেন। আপনার টাকা যখন আয় বাড়িয়ে যাচ্ছে তখন কিন্তু পোল্ট্রি হ্যাঁ। মুরগির জায়গায় আপনি দেশি মুরগি কিনছেন। আপনি আগে যদি পাঙ্গাস মাছ খেতেন, জি, সে আপনার টাকা বেশি বাড়ছে, তখন কিন্তু আপনি সেই জায়গায় দেশি আহ, চিংড়ি খাচ্ছেন আর কি। তো তাহলে কি, এই যত আমার আয় জি। বাড়বে লেনদেন জনিত চাহিদাটা বাড়বে, আবার যত আয় কমবে লেনদেন জনিত চাহিদাও তত কমবে। এটাকে আপনি এই যে উদাহরণগুলো সহ একটু ব্যাখ্যা করলেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার আমাদের হয়ে যাবে। এই জন্য আমি বলি যে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্ন আসলেই পারবেন। এই যে এখানেই বলছে যে দৈনন্দিন কেনাকাটা এবং লেনদেন পরিচালনার জন্য এই অর্থের চাহিদা উদ্ভব হয়। অর্থের চাহিদার যে ধরনটি আয় দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় তা হচ্ছে লেনদেনের চাহিদা। তো এই যে কেইনস বলছে যে লেনদেনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি কত টাকা হাতে রাখতে চায় তা প্রধানত ওই ব্যক্তির অর্থের উপরই নির্ভর করে। যত আয় বাড়ে তত লেনদেনের উদ্দেশ্যে রক্ষিত অর্থের চাহিদাও বাড়ে বাড়ে অর্থাৎ কেইনস বলতেছে, ভাই, আপনি লেনদেনের জন্য কত টাকা রাখবেন এটা নির্ভর করবে আপনার আয়ের উপর। আপনার আয় যদি বেশি হয় তাহলে আপনি কিন্তু লেনদেনের জন্য বেশি টাকা রাখবেন, আর যদি আয় কম হয় তাহলে লেনদেনের জন্য কম টাকা রাখবেন। আচ্ছা, আবার এখন আসেন আমরা ওই প্রশ্নটাই হয়ে গেল। এখন ওই মোটিভ থেকেই আরেকটা প্রশ্নের অ্যান্সার, যে কোন ধরনের অর্থের চাহিদা সুদের হার দ্বারা প্রভাবিত হয়। দেখেন টেক্সট বুকে আইবিবি 9 টেক্সট বইয়ের প্রশ্ন সরাসরি 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। আমাদের হ্যান্ড নোটের যেটা আমরা পড়ছি কি, এ পাশে উল্লেখ করে দিছি যেন আপনি বুঝতে পারেন যে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অনেক বইয়ে কিন্তু এই পাশে টেক্সট বইয়ের নাম্বার গুলো কত সালে আসছে এটা উল্লেখ করে নেই। আচ্ছা, এখন বলছে যে হুইচ সর্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ইনফ্লুয়েন্সড বাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে খায়ের ভাই বলেন, আপনি আমার মনে হয় জানেন যে কোন ধরনের অর্থের চাহিদাটা সুদের হার দ্বারা প্রভাবিত হচ্ছে। এটা ওই যে আমরা একটু আগে এই যে সুযোগমূলক চাহিদা, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে টাকা থাকলে আমরা রিয়েল এস্টেট বা আমরা এই ব্যাংকের কোনো ডিপোজিট ফাইন্যান্সে আমরা বিনিয়োগ করতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটাই আর কি আপনার মেইন হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট রেটটার উপর। সুযোগমূলক চাহিদা। হ্যাঁ, সহজ কথা, সুযোগমূলক। সুযোগমূলক চাহিদা বা স্পেকুলেটিভ মোটিভ বা ইনভেস্টমেন্ট মোটিভটাই নির্ভর করবে হলো এই রেট অফ ইন্টারেস্টের দ্বারা। অর্থাৎ আমার
ইন্টারেস্টের উপর নির্ভর করে আমি কিন্তু, আমার কাছে যদি টাকা থাকে তাহলে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব, এটা নির্ভর করবে রেট অফ ইন্টারেস্টে। যদি আমার ডিপোজিট স্কিমে এই তো। ইন্টারেস্ট রেট বেশি থাকে তাহলে আমি ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করব। আমার যদি ডিপোজিট স্কিমে ইন্টারেস্ট রেট কম থাকে তখন আমি কিন্তু শেয়ার বা বন্ডে গিয়ে ইনভেস্টমেন্ট করবো বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবো। এটাকেই ব্যাখ্যা করলেই হবে। বুঝতে পারছেন মজনু ভাই, নাকি না আর ব্যাখ্যা করতে হবে এটা? না, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। তো এটাই আপনি জাস্ট সিম্পল জিনিসটাই লিখবেন, এই যে সুযোগমূলক চাহিদা বলতে ভবিষ্যতের বিনিয়োগের সুযোগের আশায় অর্থ ধরে রাখার চাহিদাকে বোঝায়। এই চাহিদাটাই সুদের হার দ্বারা প্রভাবিত। এইটাই আমরা এই যে বলছি যে যখন সুদের হার বেশি থাকে লোকেরা ডিপোজিট স্কিম, বন্ড বা অন্যান্য সুদের হার বহনকারী ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টসে বিনিয়োগ করার প্রতি আকৃষ্ট বেশি হয়। যেই যেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের বিপরীতে সুদ দেয়, তখন সুদের হার বেশি থাকলে আমরা সেখানে ইনভেস্টমেন্ট করতে চাই। আমরা একটা ছবি দিয়েছি ওই সেম ডিপোজিট স্কিমে। আর যদি আমাদের সুদের হার কম থাকে তখন লোকেরা শেয়ার বা রিয়েল এস্টেট বা অন্য যে কোনো সম্পদে বিনিয়োগ করতে আগ্রহী হয়। তো এটাই ছিল আমাদের এই সুযোগমূলক চাহিদা। আমাদের এই যে খুবই খুবই গুরুত্বপূর্ণ টার্ম, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসেই, দেখেন 96তম এবং 97তম সালে আসছে, এবং অঙ্ক একটা থাকবেই, যে মানি সাপ্লাই বলতে কি বোঝেন, মানি সাপ্লাইয়ের প্রকারভেদ গুলো আপনি কিভাবে করবেন। তাহলে আমরা মানি সাপ্লাই বলতে বুঝাই যে বাজারে একটা সরবরাহিত প্রচলিত অর্থ বা মুদ্রার পরিমাণ মোট কত আছে, সেটাই হচ্ছে হলো মানি সাপ্লাই। তো এই মানি সাপ্লাইয়ের সংজ্ঞা এই যে আমরা দেখছি যে মুদ্রা সরবরাহ বলতে অর্থনীতিতে প্রচলিত মোট অর্থের পরিমাণকে বোঝায়, যার মধ্যে মুদ্রা, কয়েন এবং ব্যাংক আমানত অন্তর্ভুক্ত। এই মানে মানুষের কাছে কত অর্থ রয়েছে, এবং এটা আপনার ডিমান্ড ডিপোজিট আকারেও হতে পারে, যে তার আমানত কত রয়েছে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে কত রয়েছে, টোটাল টাকাটা বাজারে কত রয়েছে, সেটাই হচ্ছে মানি সাপ্লাই। মানি সাপ্লাইকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো M1 বা ন্যারো মানি, আর একটা হলো M2 বা ব্রড মানি। এটাকে আমরা মূলত ভাগ করি হলো লিকুইডিটি বেসিসে। তাহলে খার ভাই আপনি একটু বলেন যে M1 মানির লিকুইডিটি বেশি নাকি M2 মানির লিকুইডিটি বেশি? সিকিউরিটি বেশি হলো M1। এম ওয়ানটা হলো মানে অত্যধিক তরল, অত্যধিক হুম, হুম, তরল সম্পদ। যেমন আমার পকেটে থাকা টাকা, হুম। এই জাতীয় যে ডিমান্ড ডিপোজিট, হ্যাঁ, হ্যাঁ, এটা বাহ। হলো আপনার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, হান্নান ভাই, আপনার কি জানা আছে যে M2 কোনো মানের, M2 মানের উদাহরণ বা একটু? কিন্তু মানের উদাহরণ হলো যে নর্মালি যেগুলো লিকুইডিটি যার কম থাকে, হ্যাঁ, এবং এইটা M1 প্লাস ওই টাইম ডিপোজিট। টিডি, হ্যাঁ, টিডি, টিডি, বাহ, হ্যাঁ, বাহ, এই আমার খুব দুইটা ভালো লাগলো যে, মিলেই হ্যাঁ, হ্যাঁ, বলেন তারপর। এই দুইটা মিলেই হয় M2। M2টা হলো ব্রডার, ব্রড মানে আর কি। হ্যাঁ, 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 বলেন। নেরো মানে, নেরো মানে থেকে এটা ব্রডার, আচ্ছা, হ্যাঁ। ব্রড। খুবই সুন্দর লাগলো, আপনারা একটু আগে থেকে দেখছেন, মানে খুব দারুণ বিষয়টা জানাই আছে আপনাদের। তাহলে আমি আর একটু বলে নেই, তাহলে আপনাদের একদম মানে জিনিসটা মানে মাথায় ঢুকে যাবে, যেন আপনারা আর কষ্ট করে বেশি মুখস্থ করা না লাগে। তো এই ছিল আমাদের এই M1টাকে, কিন্তু ওই যে আমরা বলছি যে M1 হলো আমাদের আহ, মুদ্রা এবং চাহিদা আমানতের সমষ্টি, যেটা জনসাধারণের হাতে থাকে। তাহলে আর জি, M1 এর সূত্রটা আমরা পড়লাম, M1 ইজ ইকাল টু কারেন্সি আউটসাইড ব্যাংক। কারেন্সি আউটসাইড ব্যাংক বলতে ওই যে মানুষের হাতে যে টাকাটা বোঝাচ্ছে, প্লাস ডিডি মানে ডিমান্ড ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিট মানে তো আপনি ওই যে আমরা বলতেছি চেকিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট গুলো। জি, আচ্ছা, ওকে। এরপর আমরা এই একটা ছবি দিয়েছি, ছবিগুলো নিয়ে আমরা আলাদা আলোচনা করছি। আর M2টাকে আমরা বলতেছি যে ন্যারো মানি এবং টাইম ডিপোজিটের সমষ্টিকে ব্রড মানি বলি আর কি, বা M2 মানি বলি। M2-র সূত্রটা হচ্ছিল আমরা M2 ইজিক্যাল টু M1 প্লাস টিডি, ওই টাইম ডিপোজিট কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম। অর্থাৎ M2-র মধ্যে M1 এর সবগুলো তো থাকবেই, সাথে আমাদের মেয়াদি আমানত গুলো থাকবে আর কি। সূত্র খুবই জানা দরকার, গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা সবচেয়ে বেশি ভালো করে মাথায় রাখবো, এই যে M1 কম্পোনেন্টস গুলো আমি খুব সুন্দর করে দিয়েছি, বই এরকম ভাবে নাই। তো এই তালিকাটা যদি মাথায় রাখতে পারেন, দুইটা তালিকা M1 এবং M2 তালিকা মাথায় রাখলে আপনি যে কোনো অঙ্ক পারবেন। তো M1 কম্পোনেন্টের মধ্যে প্রথমে আমরা দেখছি যে কারেন্সি আউটসাইড ব্যাংক। কারেন্সি আউটসাইড ব্যাংক বা কারেন্সি ইন সার্কুলেশন, কয়েন কারেন্সি বা মানি ইন ইওর পকেট। কারেন্সি আউটসাইড ব্যাংক বলতে ওই জনসাধারণের হাতে থাকা টাকা, জি। মানে নগদ টাকাটা। ডিমান্ড ডিপোজিট বলতে আপনারা খুব ভালো মতোই জানেন যে ডিমান্ড ডিপোজিট, ওহো, আচ্ছা, একটু
আচ্ছা, ডিমান্ড ডিপোজিটটা আমরা বলতেছি যে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্টের বিপরীতে আমাদের যে চেকটা ইস্যু করা হয় সেটাই হলো আমাদের ডিমান্ড ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিটের লিকুইডিটি খুবই কম, কারণ না সরি, লিকুইডিটি খুব বেশি। এ কারণে আমরা চেক এবং আমাদের ডেবিট কার্ড দিয়ে খুব সহজেই কিন্তু যে কোনো কিছু পেমেন্ট করতে পারি। এই ওটাই ডিমান্ড ডিপোজিটের মধ্যেই দিয়েছে উদাহরণ, চেকিং অ্যাকাউন্ট, চেকেবল ডিপোজিটস, মানি ইন ইওর চেকিং অ্যাকাউন্টস, কারেন্ট ডিপোজিট চলতি আমানত। তো কারেন্ট ডিপোজিটই তো আমরা যে কোনো মুহূর্তে করতে পারি। এরপর আমরা এখানে দিয়েছি উদাহরণ ট্রাভেলার চেক। ট্রাভেলার চেক অনেক আগে এইরকম একটা টার্ম ছিল যে আমরা আমেরিকাতে যাচ্ছি, আমার এই বাংলাদেশ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আমি চেকটা ইস্যু করে নিলাম, এই চেক দিয়ে আমি আমেরিকাতে গিয়ে ডলারের বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবো। তাহলে তো খুব দ্রুত আমি এটা নগদ অর্থে কনভার্ট। যেমন ভাই এই যে ট্রাভেলের চেক, এটা আমি বুঝি নাই, ট্রাভেলের চেকটা কি? আচ্ছা হ্যাঁ, ট্রাভেলার চেকটা ভাই এটা এখন আর আপনাদের আর ওইরকম টার্মটা নাই, এটা অনেক আগে এই মানে জিনিসটা ছিল। এই ট্রাভেলার চেকটা ছিল যে এরকম যে আপনি ধরেন আমেরিকাতে যেতে চাচ্ছেন, তাহলে আমেরিকাতে তো আপনি ডলারে পেমেন্ট করবেন, তখন আপনার এই চেকটা তারা ডলারে মানে ইস্যু করে দিবে, যার মাধ্যমে আপনি এই চেকের মাধ্যমে আমেরিকাতে গিয়ে আপনি বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন। এই ট্রাভেলার চেকটা বলছে। হ্যাঁ, তো এটা আপনি তাহলে বুঝতে বুঝতে পারছেন পারছি। যে লিকুইডিটিটা খুব বেশি, এই জন্য এমএন কম্পোনেন্টস। অথবা আপনি এটা ট্রাভেলার চেকের মধ্যে এমনিতেই করবেন। আমি একটু জাস্ট 2 মিনিটের রেস্ট নিতে চাচ্ছি। আপনাদের ওই গ্রুপে আমি আবার লিঙ্কটা 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু একটা শেয়ার করছি।